কোনো ভাবনা ব্যতীতও প্রশ্ন যেন করে বসেছে রোনাক। নাসিমের গলা শুকিয়ে এলো, বুকের বাপাসটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো, কিন্তু মুখের হাসিটুকু মলিন হতে দিল না নাসিম। সেভাবেই শান্ত স্বরে জবাব দিল। কাদের খোঁজার কথা বলছো তুমি? যারা আমাকে জন্ম হতেই কোনো এক আস্থা কুয়ে ফেলে রেখেছিল, তাদের আমি চিনি না, আমি চিনতেও চাই না। আছে তো আমার একটা পরিবার, আন্টির মতো মা আছে, আঙ্কেলের মতো বাবা আছে, তোমার মতো আজাইরা ভাই আছে, মেঘের মতো একটা বোন আছে, ভাবি আছে, সর্বোপরি আমাকে আগলে রাখার মতো বড় ভাই আছে একটা। আর কি চাই বলো? আমি এদের সাথেই খুশি। তাহলে এ বাড়িতে বরাবরের মতো থেকে যাস না কেন? নাসিম এবার রোনাকের মুখের দিকে তাকালো। এখনো তো তারা ছাইপাশ কিছুই খায়নি। তার আগেই এই ছেলেটা এত অদ্ভুত অদ্ভুত কথা কেন বলছে আজ? তেচরা কণ্ঠে বলে উঠল নাসিম। নিশ্চয়ই এসব প্রশ্ন করার জন্য আমাকে ডেকে আনোনি। যা বলার দ্রুত বলো। বলেই নিজের সাথে নিয়ে আসা ওয়াইনের বোতল বের করলো। আসার পথে নিজের চিল্লাকোঠার রুমের থেকে প্রয়োজনীয় জিনিসও নিয়ে এসেছে সে। ওয়াইন গ্লাসে ঢেলে রোনাকে নিকট একটা এগিয়ে ধরলো। রোনাক তা হাত বাড়িয়ে নিতেই নিজের জন্য একটা নিয়ে মুখে দিল নাসিম। রোনাক এবারেও নিজের কথা কিছু বলল না, বরং নাসিমের উদ্দেশ্যে শুধিয়ে উঠল। ভালোবাসিস কাউকে? মুখে দেওয়া ওয়াইনটুকু ছিটকে বেরিয়ে এলো। কেসে উঠল নাসিম। এমন একটা প্রশ্ন শ্রবণ করে রোনাক এতেও নাসিমের পানে তাকিয়ে দেখল না। নিজের মতো ওয়াইনে চুমুক দিতে ব্যস্ত। নাসিমকে চুপ করতে দেখে পুনরায় বলল। জবাব দিচ্ছিস না কেন? নাসিম কি জবাব দিবে বুঝতে পেল না। মনে হলো এখানে এসে সে বড্ড ভুল করে ফেলেছে। ছেলেটা তার পিছে কেন পড়েছে? কিন্তু বারবার একই প্রশ্ন করায় নাসিম যেন কারো চিন্তায় মগ্ন হলো। কারো এক মায়াবী কায়া চক্ষুর সম্মুখে ভেসে উঠল। বুকের বাপাসটায় ঢিপ ঢিপ শব্দটা ক্রমাগত বেড়ে চলল। নাসিম জবাব দিতে চাইল না। এবারেও কথা ঘোরাতে বলে উঠল। কী সব আজাইরা প্রশ্ন করছো তুমি? এসব ভালোবাসা আবার কি জিনিস? এই পর্যায়ে রোনাক শান্ত দৃষ্টিতে নাসিমের পানে ফিরে তাকালো। গলার স্বর শক্ত করে আওড়ালো। থাপ্পড় চিনিস? হ্যাঁ বা না এক কথায় জবাব দে। সত্যিটাই বলবি, কারণ আমার কিছু জানার আছে। রোনাকে চোখে চোখ রাখতে পারল না নাসিম। দৃষ্টি অন্যদিকে সরিয়ে জোরে একটা শ্বাস টেনে নিল নিজের ভেতর। নিজের মাঝে শক্তি জুগিয়ে ছোট্ট করে আওড়ালো। হয়তো ভালো বাসবো না করেও তাকে ভালোবেসে ফেলেছি। সত্য শুনে রোনাকের মুখে হাসি ফুটল। আরও খানিকটা ওয়াইন গলাধঃকরণ করে দূর আসমানে দৃষ্টি নিবদ্ধ করে বিড়বিড় করে আওড়ালো। ঠিকই বলেছিস, না চাইতেও ভালোবাসা হয়ে যায়। কেন হয় বলতো? শুধু আমাদের কষ্ট দেওয়ার জন্য? আচ্ছা এটা বল, তুই যাকে ভালোবাসিস সেও কি তোকে ভালোবাসে? নাসিমও নিজের মতো করে বলে উঠল। হয়তো বাসে, আবারও হয়তো সব কিছুর তার পাগলামোও হতে পারে। তবে এতটুকু বলতে পারে, তাকে পাওয়া ওই চাঁদকে হাতে পাওয়ার মতো, যা অসম্ভব। রোনাক কিছুটা আশ্চর্য হলো, অবাক হয়ে শুধালো। তাকে পাওয়া অসম্ভব কেন? প্রপোজ করেছিস তাকে? নাসিম কেমন করে হাসলো। হঠাৎ করে সেখানেই এক হাঁটু ভাঁজ করে শুয়ে পড়ল। দুহাত রাখলো মাথার নিচে। দু একটা যা তারার দেখা মিলছে তাই যেন গোনার বৃথা চেষ্টা করলো সে। পরক্ষণে আর চোখে রোনাকের পানে তাকিয়ে বলে উঠল। ভালোবাসতে যোগ্যতা না লাগলেও তাকে পাওয়ার জন্য যোগ্যতা লাগে জানো। অনেকে বলে ভালোবাসা জাতপাত মানে না। এটা যেমন সঠিক তেমন এটাও ঠিক। নিজের যোগ্যতা অনুসারে তেমন কাউকে পছন্দ করা উচিত। যোগ্যতার বাইরে কিছু চাইলে শুধু কষ্টই নসিবে থাকে। তুই তো অনেক বুঝদার ছেলে, তা বুঝে শুনেও কেন এমন কাউকে ভালোবাসতে গেলি? নাসিম এবার ফিক করে হেসে উঠল। এই ছেলের আজ কি হয়েছে কে জানে। পুনরায় প্রশ্নের পিঠে জবাব দিল। ওই যে বললাম, ভালোবাসা এত ভেবেচিন্তে হয় না। তবে তাকে পাওয়ার আশা কখনো রাখি না। আচ্ছা, তাহলে কি নাসিমেরও ঠিক তেমন কষ্ট হয় যা আজ বা বিগত দিনগুলোতে তার হচ্ছে? ছেলেটা তো আরো একা থাকে, খুব করে ছটফটায় বুঝি। এত না পাওয়ার মাঝেও যাকে ভালোবাসলো তাকেই নাকি পাবে না। তাহলে এর কষ্ট ঠিক কতখানি? তার থেকেও বেশি নাকি কম? নিজের মতো ভাবতে ব্যস্ত হলো রোনাক। প্রশ্ন চেপে রাখতে না পেরে শুধিয়ে উঠল। এই যে তোকে পাবি না বলছিস, এটা ভেবে কষ্ট হয় না? আমাদের অনেকের জীবন অনেক অপূর্ণতায় পরিপূর্ণ থাকে রোনাক ভাই। আর এসব অপূর্ণতার মাঝে আমাদের সুখ খুঁজে নিতে হয়।
ভালোবাসা মানেই এই নয় যে তাকে পেতেই হবে। ভালোবাসা মানে সে যেখানেই থাকুক বা যার সাথে থাকুক শুধু ভালো থাকুক। সে ভালো থাকুক, সুখে থাকা মানেই আমাদের সুখ। রোনাকের আজ মনে হলো এসব ভালোবাসার মারপ্যাচ তার এখনো বোঝা হয়নি। ভালোবাসা অনেক গভীর, আর তার পাশে বসা এই ছেলেটাও কোনো এক মেয়েকে গভীরভাবে ভালোবাসে। অনেক বুঝদার এই ছেলেটা, সাথে অনেক বড় মনেরও। প্রিয়তা ঠিকই বলেছিল, তার অনেক টাকা পয়সা ঐশ্বর্য থাকলেও মানুষকে বোঝার মতো তার একটা মন নেই। জানতে ইচ্ছে হলো কোনো মেয়ে এত ভাগ্যবতী যাকে এই ছেলে এতটা গভীরভাবে ভালোবাসে। এবারও প্রশ্নটা করেই বসলো। কাকে ভালোবাসিস তুই? কোথায় থাকে সে? নাসিমের অন্তরাত্মা কেঁপে উঠল। চোখের তারায় যেন মেয়েটার নাম স্পষ্ট ভেসে উঠল। তবে মুখে তার নাম আনাও যে তার জন্য শাস্তিস্বরূপ। কি করে নেবে সেই নাম? কখনো সম্ভব নয়। সে থাকবে শুধু তার মন জুড়ে, কেউ জানবে না, সে জানতে দিবেও না। এই যে রোনাকে এত কথা বলল, এর একটাই কারণ, ছেলেটার কাল সকালে নেশা কেটে গেলে অনেক কিছু ভুলে যাবে। নাসিম শোয়া থেকে উঠে বসলো, ভাবলো এখানে আর থাকবে না। এদিকে রোনাক জবাব পাওয়ার অপেক্ষায়। শব্দ তো শুনতে পেল, তবে নাসিমের গলার নয়। স্বর শুনে দুজনে পিছু ঘুরে তাকালো। দুটোকে এখন যদি ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিই তাহলে কেমন হবে? রোজ রোজ বাড়িতে বসে এসব গেলার সাহস কি করে হয় তোদের? কথাগুলো রাগী কণ্ঠে বলতে বলতে তাদের নিকট এগিয়ে এলো রুদ্ধ। ভাইয়ের মুখের উপর তখন আসবে না বললেও ঠিকই এসেছে। বুঝেছিল তার ভাইটার কিছু হয়েছে, তাহলে সে কি করে না এসে থাকতো। তবে বউকে ঘুম পাড়িয়ে রেখে আসতেই কিছুটা দেরি হলো। অনুমান করেছিল ভাই ছাদেই আছে, তাই এখানেই আগে এসেছে। তবে এসেই দুটোকে একসাথে এভাবে পাবে তা ভাবেনি। নাসিম ভাইকে রাখতে দেখে ভয় পেয়ে গেল। নিজের সাফাই গাইতে বলে উঠল, আমি এসব রোনাক ভাইয়ের জন্য এনেছিলাম, বিশ্বাস করো। রুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। রৌনক আজ ভাইকে ভয় পেল না, পেল তা বোধহয় মনোকষ্টের নিচে চাপা পড়ল। তবুও সাফাই গাইতে নির্লিপ্ত স্বরে বলল, আমি ওকে এসব আনতে বলিনি, শুধু ওকে আসতে বলেছিলাম। তবে আমি খুশি হয়েছি। রুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল, এগিয়ে গিয়ে নিজেও পা ঝুলিয়ে বসলো দুই ভাইয়ের মাঝে। রৌনকের উদ্দেশ্যে শুধালো, কেন ডেকেছিলিস বল? এমন দেবদাসের মতো লাগছে কেন? কি হয়েছে? ভাইয়ের প্রশ্নের পিঠে আকস্মাৎ জিজ্ঞাসা করে উঠল রৌনক। একটা সত্যি কথা বলতো ভাইয়া, যদি ভাবিকে ভালো না বাসতি তাহলে কি প্রথম দেখাতেই অমন সত্যি জানার পর তাকে বিয়ে করতে চাইতি? তোরও কি এমন রিয়াকশন হতো না যেমনটা আমি করেছিলাম? রুদ্ধ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। তার মনোভাব বোঝা দায়, কিন্তু একটা প্রশ্নেই যেন সব বুঝে গেল যে তার ভাইয়ের কি হয়েছে। ভাইয়ের কথার জবাব না দিয়ে ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, প্রিয়তা প্রত্যাখ্যান করেছে তোকে, তাই না? কারণটা স্পষ্ট। এর জন্য প্রিয়তাকে আমার এত ভালো লাগে। মেয়েটা মুখের উপর সবকিছু নির্ভয়ে বলে দিতে পারে। আমার বউটার মতো ভীত নয়। ভাই তাকে নিয়ে মজা নিচ্ছে দেখেও কিছু এলো গেল না রোনাকের। কেবল জবাব জানতে উদ্গ্রীব হলো। শান্ত স্বরে বলল, জবাব দে ভাইয়া। রুদ্ধ নাসিমের পানে তাকিয়ে দেখল, সেও জবাব শুনতে উৎসুক। সেও এবার শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, চাইতাম। যদি ওটাই আমাদের প্রথম দেখা হতো, তবুও সত্য জানার পর তার প্রতি আমার ঘৃণা হতো না। ভাবতে পারিস মিথ্যা বলছে, কিন্তু আমার ভাবনা আর তোর ভাবনা অনেকটা আলাদা। মানুষ ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারলে ধর্ষিতদের কেন নয়? সে তো নিচে যায়নি রেপ হতে, দেখে বলেনি আসো আর আমার সম্মান নষ্ট করো। ধর্ষিতারা কি একটা সুন্দর জীবন আশা করতে পারবে না? ভাইয়ের কথায় যেমন মুগ্ধ হলো, তেমন ভাইয়ের এই সুচিন্তা ভাবনা যেন তার অপরাধ বোধ আরো খানিকটা বাড়িয়ে দিল। কণ্ঠস্বর রোধ হয়ে আসতে চাইল, তবুও জানার প্রয়াস করে শুধালো, যখন তোর সামনে ভাবিকে কেউ ছোট করে তখন তোর লজ্জা করে না এমন একটা মেয়েকে নিজের জীবনে জায়গা দেওয়ার জন্য? রুদ্ধর আজ রাগ হলো না ভাইয়ের প্রতি। সে নিজে এতটা সুপুরুষ নয়, কিন্তু ভাইয়ের সেই আচরণ তার বউকে ধর্ষিতা বলায় খুব রাগ হয়েছিল। প্রিয়তা নিশ্চয়ই এমন কিছু বলেছে যাতে তার ভাইটা অনুশোচনায় দগ্ধ হচ্ছে। এটাও খারাপ লাগলো না। মাঝে মাঝে কারো ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া প্রয়োজন। মনে হলো প্রিয়তা সেই কাজটাই করেছে। নিজেও সুযোগ পেল ভাইকে বোঝানোর। অনেক সাধনার পর কোনো জিনিস নিজের করে পাওয়ার মতো আনন্দ অনুভব করে একটা মুক্ত ঝরা হাসি ফুটল রুদ্ধর অধর কোণে।
গভীর স্বরে জবাব স্বরূপ আওড়ালো। নিজের ভালোবাসাকে মেনে নিতে যদি লজ্জা হয়, তাহলে ভালোবাসার সার্থকতা কোথায়? আমি তাকে ভালোবাসি মানে তার সব কিছুকে, তার সমস্ত যোগ্যকে আমি ভালোবাসি। সেদিক থেকে আমি ভাগ্যবান পুরুষ, তাকে যে নিজে করে পেয়েছে। দুপাশ থেকে দুজোড়া চোখ রুদ্ধর পানে নিবিষ্ট। কোথাও তাদের মনে চাপা কষ্ট ভালোবাসার মানুষটাকে না পাওয়ার জন্য, আবার কোথাও ভাইয়ের খুশিতে তারাও খুশি। দুটো ছেলের মনে যেন অদ্ভুত টানাপোড়েন। কেউই নিজেদের অবস্থান ব্যক্ত করার অন্তরায় নেই। তবে রোনাক যেন আজ নতুন করে অনেক কিছু আবিষ্কার করেছে। তার দাম্ভিক পুরুষ মন যেন ধীরে ধীরে এলোমেলো হচ্ছে, সেই সাথে কষ্টটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। রুদ্ধ তাকিয়ে দেখল দু ভাই নির্নিমেষ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে। ছেলে দুটো চোখের পলকও যেন পড়ছে না। রুদ্ধ একটা শ্বাস নিয়ে পুনরায় বলে উঠল, ওকে পেয়ে কখনো লজ্জা লাগে না, বরং যখন এর মুখটা দেখতে পাই তখনই মনের মাঝে অপর সুখ অনুভব করি। মনে করি এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। দুজনেই তাদের ভাই সম্পর্কে অবগত। তারা শুরু থেকেই অনেক কিছু জানে, কিন্তু আজ যেন আরো ভালো করে জানতে বুঝতে সক্ষম হলো। দুজনের কারোর মুখেই আর কোনো বলি ফুটলো না। রুদ্ধ এবার ভাইয়ের পানে তাকিয়ে ভ্রু নাচিয়ে শুধালো। প্রিয়তা প্রত্যাখ্যান করেছে তোকে? কথাটা শুনে শুষ্ক ঢোক গিলল রোনাক। মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে বলে উঠল, তুই তো বলেছিলি ও আমাকে পছন্দ করে, তাহলে কেন একটা ভুলের জন্য এভাবে প্রত্যাখ্যান করলো? কারণ অদ্রিজাকে ওর বাবার পরে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে সেটা প্রিয়তা। নিজের বোনের চেয়ে বেশি ভালোবাসে মেয়েটা, তাই পারেনি তোকে মেনে নিতে। ভাইয়ের জবাব শুনলো, বুঝলো, কিন্তু মন বুঝতে চাইল না। কেমন করে বলে উঠল, যদি সত্যিই পছন্দ করতো তাহলে একটা সুযোগ অন্তত দিত, এভাবে মুখের উপর না করে দিত না। রুদ্ধ এবার ইচ্ছে হলো সত্যি ভাইটাকে এখান থেকে ফেলে দিতে। মেয়েটা সামান্য একটু না বলাতেই দেবদাস সেজে বসে আছে, কিন্তু নিজের মাঝে কোনো চেষ্টাই নেই। রুদ্ধ খানিকটা বিরক্ত হলো। তারও ইচ্ছে নেই প্রিয়তার জীবনে দখল দেওয়ার। মেয়েটা বুঝতার, নিশ্চয়ই বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। হতে পারে সেই ভুল ভেবেছিল, কিংবা পছন্দ করলেও সত্যি তার ভাইকে গ্রহণ করবে না। তবুও ভাইকে সান্ত্বনার স্বরূপ বলে উঠল, তোর ভাইয়ের মানুষের চোখ পড়ার ক্ষমতা আছে, আমি শিওর। মেয়েটা এখন কেঁদে একাকার হচ্ছে, চেষ্টা চালিয়ে যেতে পারিস। কে বলতে পারে সফলতা একদিন তোর দরজায় করা নাড়লো। চোখের অশ্রুগুলো রাতের আধারের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কান্নায় কোনো শব্দ নেই, কিন্তু চোখ ফেটে কপল বেয়ে তা অবিরত ঝরছে। রুমটা অন্ধকার করে রেখেছে। কেন এত কষ্ট লাগছে তার? নিজেই তো চেয়েছিল ছেলেটার থেকে দূরে থাকতে, আস্তে আস্তে মানিয়ে নিচ্ছিল। তাহলে কেন আজ ছেলেটা নিজের মনোভাব প্রকাশ করলো তার নিকট? ছেলেটা তাকে কেন ভালোবাসলো? কি করে মেনে নিবে ছেলেটাকে? চায় না সে মানতে, কিন্তু বুকটা কেমন নীরব যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ছেলেটা কেন তার বড় ভাইয়ের মতো হলো না? কেন অমন একটা কথা বলেছিল তার প্রিয় থেকেও অতি প্রিয় বান্ধবীটাকে? ছেলেটা কি জানে ঠিক কতটা নরক যন্ত্রণা সহ্য করেছে মেয়েটা শুধুমাত্র তার একটা ভুলের জন্য? জানে না, কিন্তু সে তো প্রতি মুহূর্তে মেয়েটার কষ্ট অনুভব করেছে, কাছ থেকে দেখেছে কিভাবে মেয়েটা দিনের পর দিন মৃত্যুসম যন্ত্রণা সহ্য করে বেঁচে থেকেছে। মেয়েটা মরতে যেতে পর্যন্ত পিছু হাঁটেনি, আর অজান্তে হলেও এই সব কিছুর কারণ সে কিছু করতে পারেনি এখনো পর্যন্ত মেয়েটার জন্য। অপরাধবোধ তাকে রোজ কুরে কুরে খায়। তাহলে আজ কি করে সেই ছেলেকে মেনে নিবে যে নতুন করে সেই মেয়েটাকে হীন করে কথা বলেছিল? যে ছেলের কাছে শরীরই সব হয়, সেই ছেলেকে ভালোবাসার মতো ভুল সে কি করে করবে? পুরনো কথা ভেবে যেমন মন খারাপ হলো, তেমন রাগ হলো। এমন এক অহংকারী ছেলেকে ভেবে মন খারাপ করার খাতির মনের ওপর জোর প্রয়োগ করার চেষ্টা করলো। ভাববে না আর ফালতু ছেলের কথা। সে আরও ভালো কাউকে ডিজার্ভ করে, তার বান্ধবীর মতো। নিজের আজগুবি ভাবনায় কান্নার মাঝেও ফিট করে হেসে দিল। পুনরায় মন খারাপ করে কেঁদে উঠল। কি এক অসহ্য দহন হচ্ছে বুকের ভেতর, চেয়েও তার থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হচ্ছে না। এর মাঝে এই রুমে প্রবেশ করলো প্রিয়তার ছোট ভাই মাহিদ। আপুর রুম অন্ধকার দেখে মুখের আকৃতি বিকৃতি করে নিল। এগিয়ে গিয়ে সুইচ বোর্ড খুঁজে রুমের আলোটা জ্বালিয়ে দিতেই রুমটা আলোকিত হয়ে উঠল। চোখের উপর আলোর রশ্মি এসে পড়তেই প্রিয়তা এক হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল। রেগে উচ্চারণ করলো, মাহির, আমার রুম থেকে যা, যাওয়ার আগে লাইট অফ কর।
মাহির ছেলেটা বোনের কথায় পাত্তা না দিয়ে কিছুটা এগিয়ে এসে বলে উঠল, তোমাকে খেতে ডাকছে আপু। এখনো নিচে যাওনি দেখে দাদি ভীষণ চটে আছে তোমার উপর। কথাটা শুনে প্রিয়তাও রেগে গেল। চোখের ওপর থেকে হাত সরিয়ে ভাইয়ের ওপর খেকিয়ে বলল, বুড়ির চোটকে কে পাত্তা দে, বলে দে তোর দাদিকে যাব না আমি নিচে, খাবো না কিছু, সবাই আমাকে জ্বালিয়ে শেষ করে দিল। অকারণে বোনের এত রাগের কারণ খুঁজে পেল না ছোট মাহির। কিন্তু বোনের চোখ ভেজা দেখে উতলা হয়ে গেল। চিন্তাগ্রস্ত স্বরে শুধালো, এই আপু, কি হয়েছে তোমার? কান্না করছো বুঝি? পরক্ষণেই চিল্লিয়ে নিজের মাকে ডেকে উঠল, আম্মু, ও আম্মু, দূরত্ব আসো, দেখে যাও তোমার মেয়ে কাটছে, তাড়াতাড়ি আসো। ভাইকে চিল্লাতে দেখে প্রিয়তা উঠে বসলো। ভাইকে থামাতে বলল, এই চিল্লাচ্ছিস কেন? থাম, কে বলেছে আমি কেঁদেছি? থাম বলছি। শুনল না মাহির। বোনের তোয়াক্কা না করে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল মাকে ডেকে আনতে। প্রিয়তা বিরক্ত হলো, এতেও যেন চোখ দুটো ভরে উঠল। উফ! সময় কিছুটা পেরোতেই প্রিয়তার মা ছুটে এলেন মেয়ের রুমে। মেয়েকে বিছানায় থম মেরে বসে থাকতে দেখে শুধালেন, হ্যাঁ রে, নিচে যাসনি কেন খেতে? কতক্ষণ ধরে অপেক্ষা করলাম তোর জন্য। তুই নাকি কাঁদছিস, কিছু হয়েছে? প্রিয়তা কিয়ৎক্ষণ ফ্যাল ফ্যাল করে মায়ের পানে তাকিয়ে রইল। পরক্ষণে মায়ের হাতটা টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে পাশ থেকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। প্রিয়ন্তী বেগম মেয়ের কাণ্ডে আশ্চর্য হলেন। মেয়েটা সাধারণত খুব একটা কান্না করে না, বদ মেজাজি মেয়ে একটা। তাহলে আজ কি হলো? নিজেও হাত বাড়িয়ে মেয়েকে বুকে আগলে নিলেন। চিন্তিত হয়ে শুধালেন, বলবি তো কি হয়েছে? কেউ কিছু বলেছে? না বললে বুঝবো কি করে? প্রিয়তা মায়ের কোলে চুপটি করে পড়ে থেকে নাক টেনে জবাবে বলে উঠল, আমাকে একজন প্রপোজ করেছে আম্মু। প্রিয়ন্তী বেগমের মুখখানা হা হয়ে গেল। মেয়ের উঠতি বয়স, এ বয়সে কেউ প্রপোজ করবে এটাই স্বাভাবিক। মেয়েটা তাদের অনেক কিছু বলে, এটাও স্বাভাবিক। কিন্তু প্রপোজ করলে এভাবে কান্না করতে হয় বুঝি? তিনি আরও উদ্বিগ্ন হয়ে বললেন, প্রপোজ করলে কেউ এভাবে কাঁদে? নাকি তোকে কেউ বাজে কথা বলেছে? দাঁড়া, তোর বাবাকে সব বলছি। তিনি মেয়েকে ছেড়ে উঠতে চাইলেন। প্রিয়তা আরও শক্ত করে মাকে আটকে রাখলো। ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, আমি কাছি কারণ আমি তাকে পছন্দ করি। প্রিয়ন্তী বেগম কেমন প্রতিক্রিয়া দেখাবেন বুঝল না। এই মেয়ে আজ পাগল হয়ে যায়নি তো? কাজ তো করে সর্বদা উদ্ভট। তবে চিন্তা বোধ হয় কিছুটা কমলো ওনার। স্বস্তি নিয়ে বললেন, ভালো তো, বল সে কে? আমরা দেখে বিয়ে দিয়ে দিচ্ছি, এতে কাদার কি আছে? প্রিয়তা চোখ উঁচিয়ে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো মায়ের পানে। করুণ কণ্ঠে আওড়ালো, ওই ছেলে তো ভালো না, তাহলে কি করে বিয়ে করব আম্মু? প্রিয়ন্তী বেগমের এবার মাথা ঘোরাতে শুরু করলেন। বিরক্তি হলেন তিনি। মেয়েকে ছেড়ে দিয়ে ধমকে বললেন, কী সব বলছিস তখন থেকে? এখন আমার মাথা ঘুরছে। একটা খারাপ ছেলেকে কি করে পছন্দ করতে পারিস? এখন আবার সেই দুঃখে কেঁদে একাকার হচ্ছিস। আমি যাই, তোর আব্বুকে পাঠাচ্ছি, যা বোঝানোর ওনাকেই বোঝাস। বলেই তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। প্রিয়তা আরও ডুকরে কেঁদে উঠল। সত্যিই কি তার মাথা খারাপ হয়ে গেছে? মাকে বুঝাতে চাইলো, তাও বুঝলো না। তার তো এখন হাত পা ছেড়ে ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। কান্নারত স্বরে পুনরায় মাকে ডেকে উঠল। আম্মু, প্রিয়ন্তী বেগম থেমে গেলেন। মেয়ের কান্না দেখে পুনরায় ফিরে এসে বসলেন মেয়ের পাশে। চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল কণ্ঠে শুধালেন, কি হয়েছে খুলে বল। অদ্রিজা দেবুর আমাকে পছন্দ করে আম্মু। ছোট্ট এক বাক্য শুনে প্রিয়ন্তী বেগমের কপালে ভাঁজের সৃষ্টি হলো। জানতে চেয়ে জিজ্ঞেস করলেন, এটা কি সেই ছেলে যে আদ্রিজাকে দেখতে গিয়ে বিয়েতে না করে দিয়েছিল? প্রিয়তা মাথা নেড়ে সায় জানালো। এবার যেন মেয়ের কান্নার কারণ বুঝতে সক্ষম হলেন তিনি। মেয়েকে পুনরায় কাছে টেনে নিয়ে নিজের মতো বলে উঠলেন, আদ্রিজার বিয়েতে ছেলেটাকে এক ঝলক দেখেছিলাম, দেখেই সভ্যই মনে হয়েছিল। পরক্ষণে শুনলাম ওই ছেলেটা আদ্রিজাকে বিয়েতে না করে দিয়েছিল। তখন কিছুটা রাগ হয়েছিল, কিন্তু ছেলেটাকে কাছ থেকে তো আর জানি না যে ছেলেটা কেমন। তা কি জবাব দিয়েছিস ছেলেটাকে? না করে দিয়েছি আম্মু, কিন্তু কেন জানি কষ্ট হচ্ছে আমার। দেখো না, কান্না করতে চাচ্ছি না, তবু কান্না পাচ্ছি আমার। সত্যি বলতে আমার ওকে পছন্দ, কিন্তু ওকে আমি চাই না। কি করে চাইবো বলো এমন একটা ছেলেকে? মেয়ের কথা শুনে কিঞ্চিত হাসলেন প্রিয়ন্তী বেগম।
বোঝানোর স্বরে আওড়ালেন, ভালো খারাপ দুটোই সবার মাঝে নিহিত থাকে। একটু খারাপ দেখলেই সে যে অনেক খারাপ মানুষ এমন নয়, ভালোর মাঝেও খারাপও থাকে। যদি সত্যিই পছন্দ করিস তাহলে একটা সুযোগ দিয়ে দেখতে পারিস, কে বলতে পারে ছেলেটা চেঞ্জ হয়ে গেল। আর যদি তখনও ছেলেটা এমনই থাকে তো বাকিটা তোর ইচ্ছে। ভালো করে জানিস তোর ইচ্ছের বিরুদ্ধে আমি বা তোর আব্বু যাব না কখনোই। মায়ের কথা শুনে কি সিদ্ধান্ত নিল মেয়েটা তা নিজেই ভালো জানে, কিন্তু কান্না যেন থামলো না মেয়েটার। মাকেও পাশ থেকে উঠতে দিল না। প্রিয়ন্তী বেগম কিছুটা বিরক্ত হলেন মেয়েকে তুচ্ছ কারণে কাঁদতে দেখে। খাওয়ার কথা বললেন, তাও রাজি হলো না মেয়েটা। এতে ওনার অনেকটা খারাপও লাগলো মেয়েটার মানসিক অবস্থার কথা ভেবে। তাই নিজেও আর গেলেন না। মেয়ের শিওরে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। সকালের আলো ফোটার সাথে সাথে বেড়েছে সবার ব্যস্ততা, সেই সাথে বেড়েছে অদ্রিজার ব্যস্ততাও। সকাল সকাল উঠে এসে শাশুড়ির সাথে কাজে হাত লাগিয়েছে। বাড়ির বউ হয়ে প্রতিদিন কি ঘুমিয়ে কাটানো ঠিক দেখায়? যদিও কেউ তাকে কিছুই বলে না। রুহানি বেগম আগে যা কিছু বলতো, এখন তিনিও নীরব হয়ে গেছেন, কথাই বলেন না। পুরুষেরা ফ্রেশ হয়ে নিচে আসতেই নূর বেগম চা বানিয়ে বৌমার হাতে ধরিয়ে দিলেন সবাইকে দেওয়ার জন্য। অদ্রিজা ট্রেটা নিয়ে এগিয়ে এলো হল রুমে। এখানে স্বামী শ্বশুর সহ 2 দেওরও আছেন। নাসিমও কাল রাতে এখানেই থেকে গিয়েছিল। অদ্রিজা শুরুতে শ্বশুর মশাইকে 1 কাপ চা দিয়ে তারপর স্বামীকে দিল, নাসিমকে দিয়ে তারপর এগিয়ে গেল রোনাকের কাছে। দুজনের মাঝে এখনো কিছুটা অস্বস্তি কাজ করে, তবুও টুকটাক কথাবার্তা চোকাচোকি হয়। যেমন চা দেওয়ার আগে বলে উঠল অদ্রিজা, ভাইয়া আপনার চা। নির্লিপ্ত মুখে বসে থাকা রোনাক ভাবির কণ্ঠ পেয়ে চোখ তুলে তাকালো। মেয়েটাকে কাছ থেকে দেখে প্রিয়তার বলা কথাগুলো যেন আরো বেশি করে মনে পড়ল। এতে খানিকটা খারাপ লাগলো বোধহয়। হাত বাড়িয়ে চাটা নিয়ে কেমন অপরাধী কণ্ঠে ডেকে উঠল। ভাবি, অদ্রিজা যেতে নিয়েও দেবরের ডাক শুনে থেমে দাঁড়ালো, মাথা ঘুরিয়ে চাইলো রোনাকের পানে। নরম স্বরে শুধালো, কিছু বলবেন ভাইয়া? রোনাকের অস্বস্তি হলো। সেই অস্বস্তির পরিমাণ আরও বাড়ল যখন দেখলো 2 ভাই সহ তার বাবাও তার পানে তাকিয়ে আছে কৌতূহলী চোখে। রোনাকে যেন অনেক কিছু বলতে ইচ্ছে হলো, কিন্তু সফল হলো না। মুখে উচ্চারণ করলো, কিছু না। অদ্রিজা কিছুটা কৌতূহলী হলেও নীরবে প্রস্থান করলো সেখান থেকে। অদ্রিজা যেতেই সেখানে রায়া আর ঈশানীর আগমন ঘটল। ঈশানী আর চোখে তাকিয়ে দেখলো শান্ত মুখে বসে চা পান করা নাসিমকে। বুকের ভেতর কেমন করে উঠল। মেয়েটা তবে স্বাভাবিক থেকেই রায়াকে নিয়ে বসে পড়ল অন্য পাশে। তবে নাসিম ঈশানী এসেছে বুঝেও একটা বার চোখ তুলে তাকালো না পর্যন্ত, যেন সে কাউকে দেখতেই পায়নি। ভাইয়ের চোখ পাহাকি দেওয়ার যেন এক বিশাল কৌশল ছেলেটার। কিন্তু হঠাৎ করে রুদ্ধ নাসিমকে উদ্দেশ্য করে বলে উঠল, নাসিম, আজ থেকে প্রতিদিন তুই ইস্যুকে ভার্সিটি রেখে আসবি, যদি সম্ভব হয় নিয়েও আসবি। ঈশানের ব্যাপারটা জানা থাকলেও এখন ছেলেটার সম্মুখে বলার কারণে চোখ উঁচিয়ে তাকালো ভাইয়ের দিকে। জানতে উদ্গ্রীব হলো ছেলেটার মতামত কি এই বিষয়ে। নাসিম যেন সামান্য এক বাক্যতেই স্থির হয়ে গেছে। গরম চায়ে জিহ্বাটা হালকা পুড়ে গেল। ভাইয়ের নির্দেশ মাঝে মাঝে মেয়েটাকে একটু নেওয়া আনা করতে, সেই সময়টুকু সর্বদা তার ভয়ে ভয়ে কাটতো। আর এখন এমন নির্দেশ কি করে দিতে পারে? নিয়তি তাকে কোন দিকে নিতে চাইছে? ভাই কি জানে তার বোনের সাথে বেশি সময় কাটানো মানে মেয়েটা প্রশ্রয় দেওয়া? ভুল করে তার সংযম ভেঙে যাওয়ার আশঙ্কা? মানতে পারবে না সে এমন নির্দেশ। তবে সরাসরি না করার মতো বেয়াদবি করলো না। হাসার চেষ্টা করে বলার চেষ্টা করলো, কিন্তু ভাই এত সময় কই? তোমার সাথেই থাকতে হয় তো, ড্রাইভার তো আসেই, তাকে বলে দাও। বেশি বুঝিস না, আমার কাজ আমি বুঝে নেব। এখন থেকে তোর কাজ দিহান আর ইস্যুকে সময় মতো ভার্সিটি পৌঁছে দেয়া। ভাইয়ের এক বাক্যে চুপ মেরে গেল নাসিম। আর না করার সাহস হলো না। তবে দিহান সাথে থাকবে শুনে যেন স্বস্তি পেল কিছুটা। ঈশানের অভিমান যেন আরও কিছুটা বাড়ল। ছেলেটা নিশ্চয়ই তার সাথে থাকতে চায় না বিধায় অজুহাত দেখিয়েছিল। তারও প্রয়োজন নেই এই লোকের, নেহাত ভাই বলেছে তাই। মেয়েটা আর সেখানে বসে না থেকে উঠে চলে গেল নিজের রুমের দিকে। তবে নাসিম ব্যতীত আর কেউই বোধহয় সে বিষয়ে তোয়াক্কা করলো না। আর না তো কেউ খেয়াল করলো নাসিমের বুক চিরে বেরিয়ে আসা আক্ষেপের দীর্ঘশ্বাস। সকাল 9টার মাঝেই সবাই ব্রেকফাস্ট শেষ করে কাজে যাওয়ার প্রস্তুতি নিল। নাসিম না চাইতেও বাধ্য হলো ঈশানী আর দিহানকে ছেড়ে আসতে। দুজনের কেউই কারোর সাথে কোনো বাক্য লাভ করলো না। একজন নিজেকে লুকাতে ব্যস্ত,
তো অন্যজন মনে অভিমান রাগ পুষতে ব্যস্ত। রোনাকের মন খারাপ থাকলেও কাজের উদ্দেশ্যে বের হলো। অন্তত সবার মাঝে থাকলে হয়তো মন খারাপ কিছু সময়ের জন্য দূরে পালাবে। বোনকেও সাথে নিল, কিন্তু পিছে লাগলো না। আর এটাই বোধহয় রায়ার পছন্দ হলো না। ভাই তার সাথে খুনসুটি করবে এটাই তো চায় সে। যখন পিছে লাগে তখন বিরক্ত লাগে, কিন্তু আজ নিশ্চুপ ভাইকে দেখে বেশি খারাপ লাগলো মেয়েটার। ভাইয়ের মন খারাপের আঁচ পেয়ে নিজেও মনটা খারাপ হয়ে গেল যেন। থাকতে না পেরে ভাইকে শুধালো, ও ভাইয়া, কি হয়েছে গো তোমার? এমন চুপ করে আছো কেন? ফর্সা গোলগাল মুখখানায় আধার দেখে আলতো হাসলো রোনাক। হাত বাড়িয়ে বোনের নাকে আলতো চাপ প্রয়োগ করে বলল, কিছু হয়নি তো বেচি, শুধু ভাইয়ার নির্দেশ পালন করার চেষ্টা করছি। বিশ্বাস করলো না রায়া। বড় ভাইয়া তো কতবার বারণ করেছে তার পিছে লাগতে, তখন তো কথা শোনেনি। আর কাল একটু বলাতেই মেনে নিল। মিথ্যুক ভাই তার। মুখ গোমরা করে নিজেও চুপচাপ বসে রইল ভাইয়ের পাশে। প্রতিদিনকার ন্যায় অদ্রিজাও ব্রেকফাস্ট শেষ করে তৈরি হয়ে এসে স্বামীর সাথে পা বাড়ালো ভার্সিটি আসার উদ্দেশ্যে। বাইরে আসতেই দেখলো আজ অনেকগুলো গার্ড নত মাথায় দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই তার স্বামীর জন্য। কিন্তু এতগুলো পুরুষ বুঝি তাদের সাথে যাবে? এত গাড়ি আর এত মানুষের সাথে ভার্সিটি গেলে সবাই কি ভাববে? তাছাড়া তারই তো এত পুরুষ দেখে অস্বস্তি হচ্ছে। রুদ্ধ বোধহয় বউয়ের ভাবনা বুঝলো। গার্ডদের এক বাক্যে বারণ করে দিল তারা যেন তার সাথে না এসে সরাসরি পার্টি অফিসে চলে যায়। রুদ্ধর গম্ভীর মুখের নির্দেশের বিপরীতে তাদের আর সাহস হলো না কিছু বলার বা করার। অদ্রিজা এতে স্বস্তি পেল। রুদ্ধ নিজেই মেয়েটার হাত ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দিল। তারপর নিজে গিয়ে অন্য পাশে বসলো। অদ্রিজা কিছুটা চিন্তায় মগ্ন হলো। সে কাল যায়নি ভার্সিটি। সকালের দিকে প্রিয়তার অনেক কল এসেছিল, দেখেছিল তা। তবে সেও কাল বিকেল থেকে কল ব্যাক করে গেছে, কিন্তু মেয়েটার কোনো হদিশ মেলেনি। কোন গুহায় লুকিয়ে আছে কে জানে। আজ আসবে কি না তারও ঠিক নেই। যদি না আসে তাহলে সে কি করে থাকবে ভার্সিটিতে একা একা। কিছুটা আধার মুখেই বসে রইল গাড়িতে। রুদ্ধ বউয়ের আধারে ঢাকা মুখখানা দেখে গাড়ি স্টার্ট দিল। ড্রাইভিং এর মাঝে শুধালো, কি হয়েছে? মুখ এমন করে আছো কেন? অদ্রিজা ঠোঁট ফুলিয়ে কিছুটা অসহায় হয়ে আওড়ালো, দেখুন না, এই প্রিয় কলই ধরছে না। আর যদি ও না আসে তাহলে আমি একা গিয়ে কি করব? রুদ্ধ যেন কিছু মেলানোর চেষ্টা করলো। নিজের অনুমান ঠিক হচ্ছে বুঝতে পেরে মুখে হাসি ফুটালো। অদ্রিজা স্বামীর মুখে অহেতুক হাসি দেখে শুধালো, আমি চিন্তায় আছি, আর আপনি হাসছেন কেন? এমনি, যদি প্রিয়তা না আসে তাহলে তুমি বাড়ি ফিরে এসো, কিন্তু এভাবে মুখ গোমরা করে থেকো না, দেখতে ভালো লাগছে না। রুদ্ধর জবাব শুনে অদ্রিজা আলতো হেসে উঠল। সেভাবেই আগ্রহ নিয়ে শুধালো, তাহলে কিভাবে থাকলে ভালো লাগে শুনি? রুদ্ধ মুগ্ধ দৃষ্টিতে তাকালো বইয়ের হাসিযুক্ত মায়াবী মুখখানার দিকে। গভীর কণ্ঠে বলে উঠল, যখন এইভাবে হাসি মুখে থাকো তখন, আর যখন লজ্জায় ঘেরা মুখখানা দেখি তখন বড্ড আদর পায়। অদ্রিজার হাসি আরো প্রসারিত হলো। লজ্জা পেল স্বামীর মুখে সত্য আর সুন্দর প্রশংসা শুনে। চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো অদ্রিজা। এবার যেন রুদ্ধ বিরক্ত হলো। এত সুন্দর প্রশংসা করলো, বিনিময়ে মেয়েটা লজ্জায় তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। দয়া মায়াহীন বউ তার। তবুও রাগলো না। সেই একই কোমল স্বরে আওড়ালো, আর সব থেকে বেশি সুন্দর লাগে তখন যখন তোমার চোখ দুটো শুধু আমাতেই সীমাবদ্ধ থাকে, শুধু আমাকে এক পলক দেখার জন্য অপেক্ষা ছটফটায়। ইস, এই লোকটা এত সুন্দর কি করে কথা বলে? শুধু তার লজ্জা বাড়িয়ে দিতে তৎপর থাকে। বোঝে না এসব শুনলেও তার লজ্জা লাগে। অদ্রিজার মুখখানা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। তবে স্বামীর দিকে তাকালো না। তাহলে নিশ্চয়ই এই লোকটা আরো কিছু বলবে, আর সে লজ্জায় কুপকাত হবে। তবে ছোট্ট করে মুখে উচ্চারণ করলো, চুপচাপ গাড়ি চালান এখন, অনেক হয়েছে প্রশংসা করা। রুদ্ধ বিস্তর হাসলো। কথা না বাড়িয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। ঢাকার জ্যাম পেরিয়ে ভার্সিটি আসতে খানিকটা সময় লাগলো। ভার্সিটির গেটের কাছে এসে গাড়ি স্থির হলো। অদ্রিজা নামতে যাবে, রুদ্ধ বউয়ের হাতটা টেনে আটকালো। নেশালো গলায় ডেকে উঠল। বউ, সামান্য এক সম্বোধন অদ্রিজার বুকের স্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম হলো। ঘুরে তাকালো স্বামীর পানে, শুধালো, কিছু বলবেন? সাবধানে থেকো পাখি, এটা বলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ স্বামীর জবাব পেয়ে অদ্রিজা নিজেও উচ্চারণ করলো, আপনিও সাবধানে থাকবেন।
পিঠের আঘাত ঠিক হয়েছে কিনা নাসিম ভাইয়াকে দেখতে বলবেন। আসছি। রুদ্ধ সামান্য এগিয়ে বউয়ের কপালে ওষ্ঠ ছোঁয়ালো, তারপর হাতটা ছেড়ে দিয়ে বলল, যদি প্রিয়তা না আসে তাহলে আমাকে কল করো, আমি এসে নিয়ে যাব। অদ্রিজা মাথা নেড়ে সম্মতি জানিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। গেট পেরিয়ে ভার্সিটির ভেতর প্রবেশ করতেই রুদ্ধ স্বস্তিতে গাড়ি ঘুরিয়ে অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। ভেতরে আসতেই নিজের ভাবনা মিথ্যা হতে দেখে মুখে হাসি ফুটলো, ভয় কমলো। পা বাড়ালো তার অপেক্ষায় বসে থাকা মেয়েটির নিকটে। মেয়েটা নিচের দিকে তাকিয়ে বসে পা নাচাচ্ছে। এগিয়ে কোনো প্রকার সাড়া না দিয়েই শুধিয়ে উঠল, এই তোর ফোন কোথায় রে? হ্যাঁ, কতবার করে কল দিয়েছি, দেখিসনি তুই? কোন ভাবনায় মত্ত ছিল তা কে জানে, তবে হঠাৎ কারো কণ্ঠস্বর পেয়ে কেঁপে উঠল প্রিয়তা। সম্মুখে প্রিয় বান্ধবীকে দেখে স্বস্তি পেল ঠিকই, তবে ভয়ে বুকে থুতু ছিটালো। তেরা স্বরে বলল, ফোন তো আমিও তোকে কতবার করেছিলাম, তখন কই ছিলি তুই? স্বামীর কোলে ঘুমাচ্ছিলি বুঝি? শেষ কথাটায় ভীতু মেয়েটার লজ্জা পাওয়ার কথা থাকলেও তার চোখে মুখে উদ্বিগ্ন ফুটে উঠল। প্রিয়তা মুখ উঁচাতেই লক্ষ্য করলো মেয়েটার চোখে মুখের করুণ অবস্থা। মনে হচ্ছে মেয়েটা কেঁদেছে। ঘুমায়নি রাতে, কিন্তু কেন? চিন্তিত হয়ে শুধালো, তোকে এমন কেন লাগছে? কাঁদছিস নাকি তুই? কি অবস্থা হয়েছে তোর? বান্ধবীর পানে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকালো। পুনরায় কান্না পেয়ে গেল, কিন্তু সে ভুল করলো না। মুখে বিরক্তি ভাব দেখিয়ে বলল প্রিয়তা, এত উদ্গ্রীব হচ্ছিস কেন? মেকআপ করিনি তাই হয়তো খারাপ লাগছে। এই মেয়ে আবার কবে থেকে ভার্সিটিতে মেকআপ করে আসতে শুরু করেছে? মেয়েটা কি তাকে এত বোকা মনে করে? অদ্রিজার ভাবনার মাঝে প্রিয়তা ভ্রুকুটি করে তাকালো তার পানে। জহুরি চোখে যেন কিছু বোঝার প্রয়াস করছে। এক মুহূর্তে মেয়েটার মাঝে বিষণ্ণ ভাব দূরে পালালো। উৎফুল্ল হয়ে বলে উঠল, এই বান্ধবী, তোকে এত সুন্দর লাগছে কেন? মেয়েদের বিয়ে হলে এত সুন্দর লাগে, কিন্তু তোর তো সে কবে। এতটুকু বলেই প্রিয়তা পুনরায় কিছু বুঝতে চেষ্টা করলো। এদিকে হঠাৎ ঘটনায় অদ্রিজা আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল। নিজের একটা হাত অটোমেটিকলি মুখে চলে গেল। তাকে সত্যিই সুন্দর লাগছে বুঝি? কই, কেউ তো বলল না। এর মাঝে প্রিয়তা হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পুনরায় মজার স্বরে বলে উঠল, এক মিনিট, কোথাও তোর আর দুলা ভাইয়ের মাঝে কিছু হয়নি তো? মানে যা বিবাহিত কাপলদের মধ্যে হয়ে থাকে। হুম হুম। প্রিয়তার কথাটা বুঝতে যেন অদ্রিজার খানিকটা সময় লাগলো। আর বুঝতেই লজ্জারা এসে ঘিরে ধরলো। চেষ্টা করলো যাতে বান্ধবীর সম্মুখে লজ্জা না প্রকাশ পায়। মিছে রাগ দেখাবার চেষ্টা করে বলল, কি বলিস? কি হবে আমাদের মাঝে? তোর কি হয়েছে সেটা বল। প্রিয়তা মানল না। মেয়েটার গাল দুটো লাল হয়ে গেছে। এটা তখনই হয় যখন মেয়েটা লজ্জা পায়। হাত বাড়িয়ে অদ্রিজার মুখটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে দেখা শুরু করলো। হিজাবের আড়ালে গলা কাঁধ দেখার চেষ্টা করলো। তখনই গলায় হালকা দাগের নিশান পেল। এতেই যেন প্রিয়তার মুখে হাসি ফুটলো। ভ্রু নাচিয়ে ইশারায় বলে উঠল, এসব কি? হ্যাঁ, বেশি সাধু সাজছ? লাভ নাই, আমার চোখ ফাঁকি দিবা এত বড় খেলোয়াড় তুমি এখনো হওনি মনু। অদ্রিজা হার মানল। প্রিয়তার কথা বলার ধরন থেকে না চাইতেও হেসে ফেললো। বান্ধবীর পিঠে একটা চাপড় মেরে বলল, চুপ কর, আমার মা কেউ শুনতে পেলে কি ভাববে? মানুষের কথা ছাড়, তুই আগে এটা বল, ভাইয়ার সাথে তোর সব ঠিকঠাক চলছে তাই না? গলার নিশানা তো তাই বলে, কিন্তু ভাইয়ার কাছে আসাতে তোর কোনো ভয় বা অস্বস্তি লাগে না তো আবার? সামান্য ব্যাপার নিয়েও মেয়েটা তার জন্য কতটা চিন্তা করে। আজকাল তো নিজের বোনেরও অনেক সময় এমন চিন্তা হয় না অন্য বোনের জন্য। অদ্রিজার ভালো লাগে যখন এই মেয়েটা তার জন্য উতলা হয়, বোনের মতো আগলে রাখে। আর সে কিনা এই মেয়েকে তার দুর্ভাগ্যের কারণ ভাববে, সে এত নিচু মনের বুঝি? অদ্রিজা মাথা নেড়ে না বোঝালো, কোমল কণ্ঠে উচ্চারণ করলো, এখন আর তার ছোঁয়ায় আমার কোনো অস্বস্তি হয় না। প্রিয়তা এক হাতে জড়িয়ে ধরলো অদ্রিজাকে। এই মেয়েটা ভয়কে দূর করে জীবনের পথে এগিয়ে চলছে। একটা সুখময় জীবনের পথে পা এগিয়ে চলেছে। সে তো এতেই খুশি, ভীষণ খুশি। তবে সেই খুশি জাহির করলো না প্রিয়তা। অদ্রিজাকে ছেড়ে দিয়ে মুখটা কাদো কাদো বানিয়ে দুঃখী স্বরে আওড়ালো, ছি বান্ধবী, তোদের মাঝে এমন গুরুত্বপূর্ণ একটা কাজ ঘটে গেল, আর আমাকে তুই একবার জানালিও না। এই আমাকে ভালোবাসিস তুই? অন্তত শুরু করার আগে আমাকে একটা এসএমএস করে বলে দিতি। অদ্রিজা মেয়েটার কথায় লজ্জা পাবে নাকি হাসবে নাকি রাগ দেখাবে তা বুঝলো না। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আবার শুনছে কিনা তাদের কথা।
কাউকে না দেখে স্বস্তি পেল। লাজুক বদনে হাস্য মুখে বলে উঠল, অনেক বলেছিস, এবার থাম। আমার কিন্তু লজ্জা লাগছে, এখন ক্লাসের দিকে চল এখন। প্রিয়তা নিজের ব্যাগটা নিয়ে অদ্রিজার সাথে পা বাড়ালো ক্লাসের দিকে। মুখ ভেঙে আওড়ালো, এই মেয়ে জাতি কি অদ্ভুত। বরের কাছে ঘুমানোর সময় লজ্জা পায় না, কিন্তু কিছু বললে লজ্জা একেবারে শেষ। মেয়েদের ঢং দেখলে আর বাঁচা যায় না। তা তুইও তো মেয়ে, সেই ক্ষেত্রে কি বলবি? অদ্রিজার প্রশ্ন শুনে প্রিয়তা বাঁকা হেসে বান্ধবীকে এক হাতে জড়িয়ে নিল। কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে কিছুটা ফিসফিস করে বলে উঠল, আমিও মেয়ে, তবে সবার থেকে আলাদা। এসব লজ্জা আমার ধাঁচে নেই। আমি তো আরো বরের আগে শুরু করে দিয়ে বলবো, হানি কামন। এত দেরি আর পরাণে সহে না। আই ক্যান ওয়েট এনি মোর। সে রোমান্টিক আমি, তাই না? অদ্রিজার পায়ের চলন স্থির হয়ে গেল। অবাক নেত্রে ঘুরে তাকালো প্রিয়তার পানে। প্রিয়তা তখন মিটিমিটি হাসতে আর বান্ধবীর মুখের পানে তাকিয়ে ভ্রু নাচাতে ব্যস্ত। মেয়েটার মাঝে লজ্জার ছিটে ফোটাও নেই। অদ্রিজা হতাশ হয়ে পুনরায় চলতে শুরু করলো। হঠাৎ করে হেসে উঠল কিছুটা শব্দ করে। হাসতে হাসতে আওড়ালো, বিশ্বাস কর প্রিয়, তোর দুলাভাইও এতটা ঠোঁট কাঁচা না যতটা তুই। একটু তো শরম কর। শরমে মাইরে বাপ, এখন চল। বলে দুজনেই হাঁটতে থাকলো। হাসির শব্দ কমলেও হাসি পুরোপুরি বিলীন হলো না অদ্রিজার মুখ থেকে। মেয়েটাকে দেখে প্রাণবন্ত আর সচ্ছল মনে হচ্ছে এই মুহূর্তে। এদিকে প্রিয়তা বান্ধবীর খুশিতে যেমন খুশি হলো, ঠিক তেমন স্বস্তি পেল এই ভেবে যে মেয়েটার মন ঘোরাতে সক্ষম হয়েছে সে। তার কি হয়েছে বলে এখন আর তার পিছে পড়ে থাকবে না। তার চিন্তায় চিন্তিত হয়ে ব্যাকুল হবে না তার প্রিয় সখীটা। ব্রেকফাস্ট টেবিলে বসে আছে বাবা ছেলে আর ঘরের একমাত্র রমণী। তাদের খাবার বেড়ে দিতে ব্যস্ত। খেয়ে দুজনেই নিজেদের কাজে যাবে যে। ব্যস্ত হাতে কাজ চালাচ্ছেন তিনি। দুজনেই নীরবে খেতে ব্যস্ত। না তো কারোর দিকে তাকিয়ে দেখছে, না তো মুখে কোনো শব্দ উচ্চারণ করছে। তবে এই নীরবতার মাঝেও তমালিকা বেগম আনন্দ অনুভব করছেন। অনেক না পাওয়া, অনেক দুঃখের মাঝে সবচেয়ে বড় হতাশা ছিল যে ছেলেটা ওনার দিন দিন বিপথে চলে যাচ্ছে। ভেবেছিলেন ছেলেটা আর সুপথে ফিরতে পারবে না। রোজ সংসারে অশান্তিতে ভেঙে পড়তেন তিনি। কিন্তু সেই ছেলেটাই আজকাল আর ঘর ছাড়া হয় না। তাদের সাথে কথাবার্তা কম বললেও অশান্তি করছে না কদিন যাবৎ। ছেলেটা দিন দিন এত পরিবর্তন কিভাবে হয়েছে বা হচ্ছে তা তিনি জানেন না, কিন্তু তিনি বড্ড খুশি এতে। সবচেয়ে খুশির কারণ ছেলেটার চাকরি হয়েছে। আজ 2 দিন হবে কাজে জয়েনও করেছে। তমালিকা বেগমের ভাবনার মাঝে তমালের খাওয়া শেষ হলো। ফ্রেশ হয়ে অফিস ব্যাগটা হাতে নিয়ে মায়ের উদ্দেশ্যে ছোট করে বলল, আসছে আম্মু। তমালিকা বেগম দোয়া দরুদ পড়লেন ছেলের জন্য। তমাল বেরিয়ে গেল বাড়ি থেকে। এর মাঝে আরাব সাহেবের খাওয়াও শেষ হতেই তিনিও স্ত্রীকে আসছে বলে কাজের উদ্দেশ্যে বের হলেন। বাইরে বেরিয়ে আসতেই দেখলেন ছেলে অটোর অপেক্ষায়। তিনিও অপেক্ষা করলেন। শেষে একটা অটো পেতেই দুজন উঠে পড়লেন। তখনও দুজন নীরব। তমাল ফোনটা বের করে তাতে চোখ বুলালো। গন্তব্য আসতেই নেমে পড়ল দুজন। ভাড়া মেটানোর পালা আসতেই তমাল এগিয়ে গিয়ে দুজনের ভাড়াটাই পরিশোধ করলো। বাবাকে কিছু না বলেই পুনরায় পথ চলতে শুরু করলো। আরব সাহেব ছেলের যাওয়ার পানে তাকিয়ে রইলেন নির্নিমেষ। ছেলেটা নীরবে নিজের দায়িত্ব পালন করে গেল, অথচ ওনার সাথে একটা কথাও বলল না। ছেলেটা এত কেন এড়িয়ে চলে ওনাকে? এত রাগ কেন পুষে রেখেছে মনে? জবাব তো পেলেন না, কেবল এক দীর্ঘশ্বাস ফেললেন। নিজেও পারলেন না এখন ছেলের কাজে হওয়া খুশিটুকু ব্যক্ত করতে। যেমনটা ছেলে চাকরি পেয়েছে শুনেও যেমন করে খুশিটুকু জাহির করতে পারেননি। তমাল বাসে চেপে বসলো। জানালা গলিয়ে তাকিয়ে দেখলো বাবা বাসে ঠিকঠাক উঠলো কিনা। উঠেছে দেখে চোখ সরিয়ে নিজের হাতে ধরা ফোনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। আজ তার অফিসের 2য় দিন। ভাবেনি এখানেই চাকরিটা হবে, যদিও তার খুব একটা ইচ্ছে ছিল না ওই রৌনকের আন্ডারে কাজ করার। তবে কটা দিন আগেই সেখান থেকে ফোন এসে জানালো সে ইন্টারভিউয়ে পাশ করেছে, চাকরিটা হয়ে গেছে। সুযোগটা আর হাতছাড়া করেনি। যতদিন অন্য চাকরি না পায় ততদিন না হয় এটা দিয়েই কাটিয়ে দেওয়া যাক, সেই ভেবেই জয়েন করেছে সে। প্রথম দিনের অফিস খারাপ যায়নি তার। রৌনক ছেলেটাও অফিসে ছিল না খুব একটা সময়, দেখা হয়নি বললেই চলে। সব কিছু শিখতে আর বুঝতে বুঝতেই কেটে গিয়েছিল কালকের দিনটা। কিন্তু আজ কেমন কাটে সেটাই যেন দেখার বিষয়।
ভাবতে ভাবতে সময় পেরিয়ে যাওয়ার সাথে গন্তব্য এসে পৌঁছালো তমাল। বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে অফিস পর্যন্ত এলো। ফর্মাল পোশাকে ছেলেটাকে অনেকটাই ভদ্র শান্ত লাগছে যেন। সেই সাথে নিজেও ভদ্র ছেলের মতো মাথা নিচু করে সম্মুখে এগিয়ে গেল। অফিসে এসে একদিনেই যাদের সাথে কিছুটা আলাপ পরিচয় হলো, আজ তাদের দেখেই সালাম জানালো। এলিভেটরে চড়ে ৪র্থ তলায় এসে নিজের বরাদ্দকৃত কক্ষে ঢুকে নিজের জায়গায় বসলো। আপাতত সে একজন সাধারণ এমপ্লয়ি, তবে কাজটা তার রোনাকের আন্ডারেই। সেই হিসেবে রোনাক তার বস, কিন্তু বেতন ভালোই দিবে। কিন্তু ওই রোনাকের প্রতি তার 1 ইঞ্চিও ভরসা নেই। আর তার ভরসাও যেন জিতে গেল। তমাল আসার মিনিট 5 পরেই বোধহয় রোনাক এসে পৌঁছালো অফিসে। নিজের কেবিনে পৌঁছতেই তার অ্যাসিস্ট্যান্ট রবি দৌড়ে এসে সালাম জানালো। নতুন এমপ্লয়িদের নামাঙ্কিত একটা ফাইল এগিয়ে দিল রোনাকের দিকে। রোনাকের এসব কাজবাজ যেন অসহ্য ঠেকলো। ভেবেছিল অফিসে আসলে কিছুটা ভালো লাগবে, কিন্তু কিসের কি, মস্তিষ্ক জুড়ে চলছে অসহ্য টানাপোড়েন। মন জুড়ে ভিড় করছে অসংখ্য ব্যথার পাহাড়। কি করবে কিছুই যেন মাথায় আসছে না। এর মাঝে চোখ পড়ল ফাইলে নাম লেখা তমালের নামটার দিকে। জানতো ছেলেটার এখানে চাকরি হয়েছে, কিন্তু আমলে নেয়নি সে। তবে আজ যেন নামটা দেখতে মস্তিষ্ক জুড়ে আগুন জ্বলে উঠল। কষ্টটুকুর আগে পরিণত হয়ে সব বর্তাতে চাইল তমালের ওপর। নিজের পিএকে বলল যেন তমাল এখনই তার কেবিনে আসে। তমাল বসের ডাক পেয়ে ঘাবড়ালো না, তবে ভ্রু কুঁচকে এলো। এই ছেলের কাজের জন্যই ডাকছে নিশ্চয়। যদি খারাপ কিছু করে তখন না হয় দেখা যাবে বিষয়টা ভেবে এগিয়ে গেল তমাল। দরজায় নক করতেই ভেতর থেকে অনুমতি এলো ভেতরে যাওয়ার। তমাল ভেতরে গিয়ে সম্মান জানিয়ে বলল, ডাকছিলেন স্যার? স্যার সম্বোধন শুনে রোনাকের মুখে তুচ্ছ হাসি ফুটল। তাকে দেখলেই তো রেগে যায় ছেলেটা, বাঁকা কথা বলে। আর আজ সোজা স্যার, বাহ, অনেক উন্নতি। এই তো ফায়দা জীবনে বস হওয়ার। সবাই সমীহ করে চলে। রোনাকের যেন মুহূর্তের মাঝে সেই দাম্ভিক মন জেগে উঠল। কোনো কথাবিহীন অনেকগুলো ফাইল তমালের দিকে এগিয়ে দিল। ফাইলগুলোর দিকে ইশারা করে কাট গলায় বলে উঠল রোনাক, এই সবগুলো ফাইল অফিস টাইমের মাঝে সমাপ্ত চাই, কাজে যেন কোনো ভুল না হয়। এখন আসতে পারেন। কথাটা বলে অন্য কাজে ধ্যান দিল রোনাক। ভাব এমন যেন সে অনেক ব্যস্ত, এখানে অন্য কেউ আছে বলে তার জানা নেই। কিন্তু তমাল মনে মনে রাগে ফুঁসে উঠল। এখানে কম করে হলেও 20টার বেশি ফাইল হবে। সে কি করে এই স্বল্প সময়ে এতগুলো ফাইল কমপ্লিট করবে? এই ছেলেটার কোনো রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। মন চাইলেও পাঁচ মেরে রোনাকের নাকটা ভেঙে দিতে, তবে সে ভুল করল না। এমনকি মুখেও তার কোনো বহিঃপ্রকাশ ঘটালো না। চুপচাপ ফাইলগুলো নিয়ে নিজের কক্ষের উদ্দেশ্যে বেরিয়ে গেল। তমাল যেতেই রোনাক চোখ উঁচিয়ে তাকালো তমালের যাওয়ার পানে। ঠোঁটের কোণে ফুটে উঠল সন্তুষ্টির হাসি। এখন যেন সব কিছু অনেক ভালো লাগতেছে তার। কেবিনের কর্নারে চুপচাপ দাঁড়িয়ে থাকা রবি বসের কাছ দেখে হতাশ হলো। মাঝে মাঝে তার বসের মাথায় যেন ভূত চাপে। কী সব কাণ্ড ঘটায় তা যেন নিজেও বুঝে না। রবি আমতা আমতা করে বসের উদ্দেশ্যে সাবধান বাণী শোনালো, এসব ভরসা শুনলে কিন্তু ভীষণ রেগে যাবে স্যার। ছেলেটা নতুন, একদিনে এসব কি করে করবে? সেসব তোমাকে ভাবতে হবে না, শুধু গিয়ে নিজের বড় স্যারের কানে এসব ঢেলে এসো না, নাহলে চাকরি থেকে আউট করতে 2 সেকেন্ডও লাগবে না সময় আমার। ভার্সিটি শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা সময়ের পূর্বে এসেই ভার্সিটির সম্মুখে দাঁড়িয়েছে রোনাক। গেট থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ঘড়িতেই সময় দেখছে, কিন্তু অপেক্ষার প্রহর যেন কাটছেই না। অতিষ্ঠ হয়ে উঠল রৌনক। ভাইয়ের রাতের বলা সে কথাটা একেবারে মাথায় গেঁথে নিয়েছে সে। মেয়েটা না বলেছে ঠিকই, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে বারণ কোথায়। মেয়েটাকে ফোনও দিয়েছিল, কিন্তু নাম্বার ব্লক করেছে বোধহয়। মেয়েটা কি জানতো সে কল করবে? উপায় না পেয়ে ভার্সিটিতে ছুটে এসেছে মেয়েটাকে চোখে দেখা আর একটু কথা বলার উদ্দেশ্যে। কিন্তু সময় কেন শেষ হচ্ছে না? কখন আসবে মেয়েটা? পরক্ষণে কিছুটা দূরে কারো দাঁড়ানো শব্দ পেয়ে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই যেন চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। এই ছেলে এখানে কি করছে? এত এত কাজ দিয়ে এলো, তা বুঝি এর মাঝেই শেষ? নিশ্চয়ই প্রিয়তার সাথে দেখা করতে এসেছে। নিজের জ্বালায় বাঁচছে না, তার উপর এই ছেলে এসে ভাগ বসাতে চাইছে। ইচ্ছে হলো গিয়ে মাথা ফাটিয়ে দিতে, তবে অভদ্র হতে চাইল না। আর না তো অফিসের বাইরে বসগিরি দেখাতে চাইল।
তমালও ফোনটা পকেটে পুরে রেখে ভার্সিটির গেটের পানে তাকিয়ে পরক্ষণে পাশে তাকাতেই রৌনককে দেখে থমকে গেল। এই ছেলে কি রোজ এখানেই পড়ে থাকে নাকি? যখনই সে আসে এই ছেলেটাও হাজির থাকে। আজ লাঞ্চ টাইমে নতুন এমপ্লয়িদের ছুটি দিয়েছিল। অনেক কাজ থাকলেও শুনেছিল রৌনক অফিসে নেই, তাই অর্ধেক কাজ শেষ করে রাশিদুল সাহেবকে বলে বাকি ফাইলগুলো সাথে এনেছে, যাতে রাতে কাজগুলো করে সকালে সাবমিট করতে সক্ষম হয়। এত দ্রুত অফিস শেষ হওয়ার কারণে ভেবেছিল মেয়েটাকে চোখের দেখা দেখে যাক আর জানিয়ে যাক তার চাকরি হয়েছে, কিন্তু এই বান্দা এখানে আছে তাকে জানতো। দুজনের পানে এক কড়া দৃষ্টি নিক্ষেপ করলো, চোখেই যেন একে অপরকে সাবধান বাণী শোনালো। তারপর চোখ ঘুরিয়ে দুজনেই গেটের দিকে তাকিয়ে রইল। দুজনে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয়তা বাইরে এলো, তবে সাথে অদ্রিজাকে দেখে দুজনেই কিছুটা আড়াল হয়ে দাঁড়ালো। বাড়ির গাড়ি দাঁড়িয়ে আছে দেখে অদ্রিজা বিদায় জানিয়ে গাড়িতে চেপে গেল। বান্ধবীর চোখের আড়াল হতেই প্রিয়তা উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। এক পা বাড়াতেই পুনরায় থেমে গেল। পাশাপাশি দুই পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো একসাথে আজ আবার কি করছে? এরা কখনো অদ্রিজার সামনে পড়ে না কেন? নাকি এই দুটো ভূত শুধু তাকেই দেখা দেয়? তবে এদের কারোর দিকে ধ্যান দিতে ইচ্ছে হলো না। এতক্ষণে চেপে রাখা কষ্টটা যেন বুক ফেরে বের হতে চাইল রৌনককে দেখে। তেমন এত বলার পরেও দুটোকে দেখে বিরক্ত হলো। আশেপাশে না তাকিয়ে দ্রুত পা চালালো। রিক্সা ডাকার প্রয়াস করলো, যেন দ্রুতই এদের থেকে দূরে যেতে পারে। প্রিয়তাকে যেতে দেখে তমাল আর রৌনক দুজনেই প্রিয়তার পিছু হাঁটতে শুরু করলো। দুজনেই একসাথে অথচ ভিন্ন নাম ধরে ডেকে উঠল। প্রিয়তা। প্রিয়। প্রিয়তা ডাক শুনে হতাশ শ্বাস ত্যাগ করলো। কি মুসিবত! সে চাইছে পালাতে, আর এই দুটো জোট বেঁধে তার পিছে লেগেছে। পেছন ঘুরে গম্ভীর স্বরে বলে উঠল, কে কি বলতে চান তা জানার আমার কোনো ইচ্ছে নেই, দুটোই দূরে থাকুন বলে দিলাম। বলেই আবার হাঁটা দিল প্রিয়তা। ছেলে দুটো কানে নিল না প্রিয়তার কথা। তারাও এগিয়ে পুনরায় একই সাথে বলে উঠল, কিছু কথা ছিল, একটু শোন প্লিজ। কিছু কথা ছিল, একটু শোনো প্লিজ। প্রিয়তার হাত পা ছেড়ে কান্না করতে ইচ্ছে হলো এদের কাণ্ডে। কে বলে একের অধিক ছেলে পেছনে ঘুরলে মেয়েদের ভালো লাগে, ভাব বেড়ে যায়। তার তো বিরক্তিতে এদের মাথা ছেদ করতে ইচ্ছে করছে। এদিকে বারবার একই সাথে বাক্য বলার কারণে তমাল আর রৌনক থেমে দাঁড়িয়ে একে অপরের পানে খেয়ে ফেলা দৃষ্টি ছুড়ে দিল। ভাব এমন যেন এখনই এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। প্রিয়তা পুনরায় ঘুরে দুপা এগিয়ে এলো, শক্ত কণ্ঠে কাট গলায় উচ্চারণ করলো, খবরদার, যদি দুজনার এক পায়ে গিয়েছেন বা আমায় পিছু ডেকেছেন তো বুঝিয়ে দিব এই প্রিয়তা কি জিনিস। বুঝতে পারছেন না? আপনাদের কারোর সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই, দূরে থাকুন দুজনেই। তমাল মেয়েটা তীক্ষ্ণ কণ্ঠস্বর পেয়ে থেমে গেল। সে তো সামান্য একটা খবরই দিতে এসেছিল, কিন্তু এই মেয়ের সামান্যতম সময় হলো না তার কথা শোনার। জিজ্ঞেস পর্যন্ত করলো না সে কেমন আছে। মরিচাকার পেছনে ঘুরছে বোধহয় সে, তাই না? তার মতো অভদ্র ছেলের কপালে ভালোবাসা কি করে জুড়তে পারে? ভাবতেই তাচ্ছিল্য হাসলো নিজের ওপর। কেবল দাঁড়িয়ে দেখার ইচ্ছে জাগলো দুজন কি করে আর সে কতটা সহ্য করতে পারে। তমাল থেমে থাকলেও রৌনক থেমে থাকলো না। মেয়েটা খানিকটা কাছে আসায় ঠিক লক্ষ্য করলো মেয়েটার চোখ মুখ অনেকটা বিষণ্ণ। কোথাও যেন মেয়েটা কান্না করেছে। অন্যদিনের থেকে আজ মেয়েটাকে অনেকটা আলাদা দেখালো। কোথাও তার ভাইয়ের কথা সত্যি নয় তো? মেয়েটা তার কারণে কান্না করেনি তো? সত্যি জানতে উদ্গ্রীব হলো রৌনক। বারণ করার সত্ত্বেও প্রিয়তার পিছু গিয়ে হাত টেনে ধরলো। প্রিয়তা এবার কিছু সময়ের জন্য থমকে গেলেও পরক্ষণে অগ্নিকর্ণার রূপ ধারণ করলো যেন। মাথায় কাজ করলো না মেয়েটার। রাগের মাথায় যা এলো তাই বকে দিল, হাত ছাড়ুন মিস্টার কালুমানিক, না হলে কিন্তু এই ভরা রাস্তায় আপনাকে আজ ন্যাড়া করে ছেড়ে দিব। রৌনকের অন্য হাতটা মাথায় চলে গেল না চাইতেও। এটা কেমন উদ্ভট ধমকি! মানুষ এভাবে রাগের বহিঃপ্রকাশ করে বুঝি? তবুও সাহস দেখিয়ে বলল, যা কিছু করার করো, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিয়ে যাও। প্রিয়তা রাগে দুঃখে যেন হিতাহিত জ্ঞান হারাতে বসলো। আশেপাশে তাকালো, কিছু পায় কিনা হাতের নাগালে। কিছু না পেয়ে হিসিয়ে আওড়ালো, হাত ছাড়ুন বলছি, না হলে কিন্তু এমন জায়গায় লাথি বসাবো যে বাবা হওয়ার স্বাদ আজীবনের জন্য মিটে যাবে আপনার। রৌনক থতমত খেয়ে গেল। কথাটার মানে বুঝে রৌনকের দুটো হাতই প্যান্টের উপরে চলে যেতে নিয়েও
আটকালো নিজেকে। সত্যি ভয় পেল যেন, হাতটা ছেড়ে দিল। কি গুন্ডি মেয়েরে বাবা! নিজেও থতমত খেয়ে আওড়ালো, এতে লস বোধহয় তোমারই হবে, তাই উদ্ভট কথাবার্তা রাখো আর আমার কথা শোনো। এটা কোন গোয়ালের গরু যে এত বলার পরেও বুঝছে না? এর সাথে কথা বাড়াতে চাইল না। হাতটা ছাড়া পেয়ে কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল। একটা রিক্সা পেয়ে দ্রুত উঠে পড়ল। রৌনক মেয়েটাকে যেতে দেখে অস্থির হয়ে উঠল। মেয়েটা এত কঠোর কেন? এসে কার মায়ায় পড়েছে? আদৌ তার অপেক্ষা শেষ হবে কখনো? যে হাতে প্রিয়তার হাতটা ধরেছিল সে হাতটা উঁচিয়ে তার পানে তাকালো। পরক্ষণে প্রিয়তার যাওয়ার পানে তাকিয়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করে উঠল, এত নিষ্ঠুর হয়েও না প্রিয়, এতে এই দাম্ভিক পুরুষটারও কষ্ট হয় বুক পুড়ে। এই অহংকারী পুরুষটা যে ভীষণ বাজেভাবে পেশে গেছে তোমার মায়ায়। প্রেম বোধহয় প্রতিটা মানুষের জীবনে আসে ঠিক যেমন প্রকৃতিতেই বসন্ত রাজের দেখা মেলে। প্রেম না তো সৌন্দর্য দেখে আর না তো দেখে জাতপাত। প্রেম ভালো খারাপ দেখেও আসে না। যার প্রতি প্রেম আসে সে যেমনই হোক, একটা সময় সেই মানুষটাই আমাদের চোখে হয়ে ওঠে অপার সৌন্দর্যের অধিকারী। প্রেমময় দৃষ্টিতে তাকালে প্রতিটি জিনিসই আমাদের চোখে মুগ্ধতা স্বরূপ ধরা দেয়। প্রেম না তো সময় দেখে আসে, না তো আসে বসন্তের মতো ঋতু দেখে। প্রেম একটা সুন্দর অনুভূতি, যা কখন কার প্রতি এসে যাবে তা বোঝা মুশকিল। কিন্তু যখন এই প্রেম আমাদের মন ভেঙে দেয় তখন নরকসম যন্ত্রণা অনুভব হয়। প্রতিটা ক্ষণে শ্বাস নেওয়াই যেন মুশকিল হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃতের সমতুল্য মনে হয়। আরাফ এহসানের দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের সন্তান তমাল, যাকে সবাই আরাফ এহসানের পুত্র তমাল এহসান বলেই জানে, সময়ের সাথে পরিচিত হয়েছে এক অভদ্র তমাল রূপে। সংসারে অশান্তি করা, বন্ধুদের সাথে বাজে আড্ডা, জুয়া খেলে টাকা ধ্বংস করা, এসব ছিল ছেলেটার রোজকার কাহিনী। বোন তার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে, তা জানার পরেও বোনকে প্রতি পদে ছোট করা, ভালোবাসা না দেওয়া, বাবাকে অসম্মান করা, মায়ের ভালোবাসার স্থল না হয়ে অযোগ্য সন্তান হয়ে যাওয়া তমাল এহসান। তবে এই খারাপ ছেলেটার জীবনেও বসন্ত এসেছিল কোনো এক চঞ্চল স্পষ্টভাষী মেয়েকে দেখে। মেয়েটাকে চিনে আরও অনেক বছর আগে থেকেই, বোনের বান্ধবী যে। তবে ভালোবাসাটা আস্তে আস্তে বুঝতে সক্ষম হয়েছিল, কিন্তু ভালোবাসাটা চাপা পড়েছিল তার খারাপ অভ্যেসের নিচে। কখনো মেয়েটার সামনে নিজের ভালো মানুষের রূপটা দেখানোর প্রয়োজন করেনি। বোনকে যেমন হেয় করতো তেমন নিজের পছন্দের রমণীকে কখনো কখনো বখাটি ছেলেদের মতো টিচ করতে ছাড়েনি। বোকা ছেলেটা তখন হয়তো এর পরিমাণ ভেবে দেখেনি, ভাবেনি দিনে দিনে সেই মেয়েটার চোখে সে কতটা খারাপ হয়ে ধরা দিচ্ছে। ভাবেনি মেয়েটা এতে তার থেকে দূরে চলে যাচ্ছে। ভাবেনি এই কারণে মেয়েটা তাকে ভালো না বেসে একদিন অন্য কারোর জন্য মনে ভালোবাসা পুষবে। সবই বুঝলো অভদ্র ছেলেটা, তবে তা যেন অনেক দেরিতে। যে চোখে নিজের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখেছে, সেই চোখে অন্য ছেলের প্রতি আজ মুগ্ধতা দেখেছে। অনেক খারাপ গুণকে পাশে ঠেলে যে মেয়েকে মনের অনেকটা জায়গা জুড়ে স্থান দিয়েছে, আর সেই মেয়ের চোখে অন্য ছেলেকে নিয়ে স্বপ্নের জাল বুনতে দেখেছে। এটাই প্রাপ্য ছিল বুঝি তার। সে খারাপ বলে ভাগ্যও তার বিপরীতে চলছে বুঝি। তার মতো খারাপ ছেলের সাথে এমন হয় বুঝি। আচ্ছা, সে যদি ভালো সবার ভাষায় ভদ্র হতো তাহলে কি মেয়েটাকে পেয়ে যেত? মেয়েটা তাকে ভালোবাসতো? কথাটা ভাবতেই ঠোঁটের কোণে তুচ্ছ হাসি ফুটল। মানছে সে খারাপ, কিন্তু তার মাঝে ভালোটা তো কেউ কখনো খোঁজার চেষ্টা করেনি। সবাই অভদ্র বলে গালি দিয়েছে, কিন্তু কেউ তো সঠিক পথ দেখিয়ে তাকে সৎ পথে নিয়ে আসার চেষ্টা করেনি, কেউ সুযোগ দেয়নি। ওই রৌনক ছেলেটাও তো অনেকটা নিচ মনের, তাহলে সেই ছেলেকে পছন্দ করতে পারলে তাকে কেন নয়? মেয়েটা চলে যাওয়ার পর একা একাই পথ চলেছে তমাল। মুখে হাসির রেশ স্পষ্ট, কিন্তু মস্তিষ্ক জুড়ে চলছে অযাচিত ভাবনার ঢল। একের পর একে মনের মন খারাপের কারণ এসে চোখে আঙ্গুল দিয়ে যেন বলছে, তুই খারাপ তমাল, তোর কপাল খারাপ। মেনে নে মেয়েটা তোর নয়, মেনে নে মেয়েটার চোখে অন্য ছেলের প্রতি যে টান দেখেছিস তা একেবারে সত্যি, একদম খাঁটি। কিন্তু মন মানতে চাইল না। সে কেন হলো না সেই ছেলেটা? সেও তো ভালো হওয়ার চেষ্টায় নেমেছিল, খারাপ গুণগুলো একে একে ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছিল। তারপরও কেন ভাগ্য তার সহায় হলো না? নাকি সে দেরি করে ফেলেছে?
দগ্ধ হওয়া মনটাকে ঠিকমতো বুঝতেও সক্ষম হলো না। পা দুটো হঠাৎ করে স্থির হয়ে গেল। চোখ বুজে জোরে একটা শ্বাস নিল। বিরক্তিতে কপাল কুঁচকে নিয়ে পেছনে ফিরে হঠাৎই রাগের সহিত বলে উঠল, কি চাই? পিছু নিচ্ছিস কেন? প্রশ্ন শুনে বোকা হাসার চেষ্টা করলো এতক্ষণে তমালের পিছু নেওয়া সপ্তদর্শী কন্যা রায়া। তবে ধরা পড়েও নিজেকে আড়াল করার চেষ্টা করলো না, বরং আরো কয়েক পা এগিয়ে এলো তমালের নিকট। এই তো কিছু মুহূর্ত আগের কথা। কলেজ শেষে নিজেদের গাড়িতে চড়ে এই পথ ধরেই যাচ্ছিল বাবার উদ্দেশ্যে। মাঝে মাঝে অফিসে গিয়ে বাবাকে সময় দেওয়াও তার একটা অভ্যাস। কিন্তু হঠাৎ করেই রাস্তায় নিজের ভাইকে দেখে ড্রাইভারকে থামিয়ে দিতে বলল। ভাবলো ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করবে এখানে কি করছে সে। এর মাঝে তমালকেও নজরে পড়ল, ভ্রুতে ভাঁজ পড়ল তখন। এই দুটো নেই এক জায়গায় হঠাৎ কি কারণে? মনে কিছুটা কৌতূহল হলো, বিশেষ করে তার ভাইয়ের সেই নিষ্ঠুর ভাব স্মরণ করে। তখন আর এগিয়ে গেল না, বসে অপেক্ষা করলো কি ঘটে তা দেখার জন্য। পরক্ষণে প্রিয়তাকে নজরে পড়ল, সাথে এই দুই ব্যক্তির কার্যকলাপ। একটা সময় তমাল থেমে গেলেও তার ভাই এগিয়ে গেল। দূর থেকে কথা তেমন না বুঝলেও মুখের রিয়াকশন দেখে যেন অনেক কিছু বুঝে ফেলেছে সে। ভাইয়ের মন খারাপের কারণ যেন বুঝল সে। প্রিয়তা যে কাউকে খুব একটা পাত্তা দেয় না তা বুঝেও হাসি পেল। তমালকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হলো আম আর দুধের মাঝে ছেলেটা আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে। ছেলেটাকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকতে দেখে কিছুটা খারাপ লাগলো বোধহয় রায়ার, তবে বেশি খুশি হলো। ঠিকই হয়েছে, বেয়াদব ছেলেটার সাথে এই ভেবে নিজের ভাইকে তো সে পরে দেখে নেবে। কিন্তু তমালের মজা উড়াতে গাড়ি থেকে নেমে তখন থেকেই পিছু নিল, কিন্তু কিভাবে কথা শুরু করবে এটাই যেন খুঁজে পাচ্ছিল না। এই মেয়ে, এভাবে কাছে এগিয়ে আসছো কেন? এবারের প্রশ্নে রায়া ভাবনা থেকে বেরিয়ে হাসি মুখে বলে উঠল, কেমন আছেন বেয়াদব বেয়াই? এটাই জানতে এলাম। এটা কেমন জবাব হলো? তবে তমালের কথা বাড়াতে ইচ্ছে হলো না, তেছরা স্বরে জবাব দিল। ভালো আছি জেনেছ, এখন চাও। তমাল হাঁটতে শুরু করলো। ছেলেটা মিথ্যে বলছে তাই স্পষ্ট। রায়াও কথা না মেনে পিছু নিল, হেসেই বলল, আমি কেমন আছি জিজ্ঞেস করবেন না? তমালের ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে কথা বলতে, কিন্তু এই মেয়ে পিছু কেন নিচ্ছে? বিরক্তিতে ছেয়ে গেল বদন। হাঁটা থামালো না, সেই একই স্বরে বলল, ভালো না থাকলে নিশ্চয়ই এভাবে পিছু নিতে না। বাচ্চামো না করেই এখান থেকে চাও বলছি। রায়া আড়ালে মুখ বাঁকিয়ে বলে উঠল, শুনুন, আপনাকে আমি 100 টাকা দিচ্ছি, আপনি একটু মিষ্টি কিনে খাইয়েন। এত তিতো কথা কেন আপনার কণ্ঠস্বরে? ছি। তমাল জবাব দিল না। রায়া নাক মুখ কুঁচকে নিল, এসেছে একটু মজা নিতে, কিন্তু এ ছেলে তো জবাবই দেয় না। আর এত হাঁটে কেন ছেলেটা? তার তো পা ব্যথা করছে ভেবে বলে উঠল, বাপ রে, আমার পা ব্যথা হয়ে গেল। আপনি এত হাঁটেন কিভাবে? কোথায় যাবেন বলুন, আমি গাড়িতে করে রেখে আসছি। তমাল এবার কিছুটা রেগে গেল, থেমে দাঁড়িয়ে মুখে যা এলো তাই বলে উঠল, টাকার গরম দেখাতে আসিস মেয়ে। বলেছি আমার পিছনে এসে পা ব্যথা করতে। কেন এসেছ বুঝতে পারছো না? কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাকো। ধমক খেয়ে রায়ার মুখটা এতটুকু হয়ে গেল। এত উচ্চস্বরে তার সাথে কেউ কথা বলে না। রাগ হলো নাকি অভিমান হলো তমালের উপর? আবার মনে হলো ভুলটা তারই। এমন পরিস্থিতিতে ছেলেটার রাগ হওয়া কিংবা খারাপ লাগাই স্বাভাবিক। তার মজা নিতে আসা ঠিক হয়নি। কথা না বাড়িয়ে উল্টো ঘুরে পা বাড়ালো চলে যাওয়ার জন্য। মেয়েটাকে যেতে দেখে তমাল দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা তাদের আত্মীয় হয় আর সে রোজই মেয়েটাকে উপেক্ষা করে, কিন্তু আজ বোধহয় এত জোরে কথা বলাও ঠিক হয়নি। মানুষের খারাপ লাগা ভালো লাগাকে সে কবে থেকে পাত্তা দিতে শুরু করলো কে জানে। সরি বলা তমালের ধাঁচে নেই, তবুও রায়াকে পিছু রেখে বলে উঠল, এই মেয়ে, চা খাবা? এই অবেলার চা কে খায়? তার তো মোটেও পছন্দ নয়। তবুও থেমে গেল, মুখে হাসি ফুটলো, ঘুরে বাচ্চামুর স্বরে বলল, আইসক্রিম হলে খেতে পারি। ধমক খাওয়ার পরেও সামান্য কথায় মেয়েটার মুখে হাসি দেখে চোখ ছোট হয়ে এলো তমালের। এ মেয়ের কি রাগ নেই নাকি খারাপ লাগে না? আর কিভাবে আইসক্রিম চাচ্ছে দেখো, নিতান্তই এক বাচ্চা মনে হলো রায়াকে। এর মাঝে রায়া পুনরায় তারা দেখিয়ে বলল, কি হলো, খাবেন? তাহলে চলুন যাই। আর এর জন্য হাঁটতেও আমার কোনো সমস্যা নেই।
তমাল জবাব না দিয়ে হাঁটতে শুরু করলো। রায়া এটাকেই সম্মতি ভেবে নিয়ে পিছু চলতে শুরু করলো। রাস্তার পাশে এক ছোট্ট শপে গিয়ে দুটো আইসক্রিম আর নিজের জন্য একটা কফি নিল তমাল। এগিয়ে এসে আইসক্রিম দুটো রায়াকে দিল। একটা জায়গায় দুটো পেয়ে যেন রায়া আরও বেশি খুশি হলো। সেখানে রাখা একটা বেঞ্চে বসে পড়ল দুজনেই। তমাল রাস্তার মানুষের দিকে তাকিয়ে নিজ মনে কফিতে চুমুক বসালো। রায়া আকস্মাৎ শুধিয়ে উঠল। ভালোবাসেন প্রিয়তা আপুকে? রায়ার মুখে প্রিয়তার নাম শুনে আশ্চর্য হলো তমাল। মেয়েটা কিছু বুঝতে পেরেছে। জবাব না দিয়ে কথা এড়াতে বলে উঠল, বাচ্চা একটা মেয়ে ভালোবাসার কি বোঝো? কিছুদিন পর সে 18 হয়ে যাবে, তবুও এই ছেলের কাছে সে বাচ্চা। হতাশ রায়া, বড়ই হতাশ। মুখ বাঁকিয়ে বলে উঠল, বাচ্চা কাদের বলে জানেন? যারা ফিটার খায় তাদের। কিন্তু আমি তো আইসক্রিম খাই, দেখেন না। আপনি জানেন এই বয়সে মানুষের বিয়ে হয়, এমনকি বাচ্চাও হয়ে যায়, আর আপনি আমাকেই বাচ্চা বলেন? কোনো বোধ নেই আপনার? তমাল হার মানল। এই মেয়ের সাথে সে কথায় পারবে না। কি বেহুদা জবাব! যারা আইসক্রিম খায় তারা নাকি বড় হয়। তমালকে নিশ্চুপ দেখে রায়া আরও কিছুটা আগ্রহী হয়ে শুধালো, জবাব দিবেন না? জেনে কি করবা?